একটা ডায়েরি পাওয়া গেছে। ডায়েরিতে এই অদ্ভুত কিছু জিনিস লেখা আছে। তার সাথে ভেসে এসেছে একটা নরকঙ্কাল। আমরা তো বুঝতে পারছি না কি ব্যাপার। ডায়েরিটা পড়া শুরু করবো স্যার, তারপর আপনাকে রিপোর্ট করছি। আমি অভি, পেশায় একজন জার্নালিস্ট, কিন্তু ঘুরতে ভালোবাসি। রহস্য আমার খুব ভালো লাগে। এরকমই একদিন অফিস রুমে বসে পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ফাইল খুঁজে পাই, যেখানে একটা রহস্যময় দ্বীপের ব্যাপারে লেখা ছিল। সেখানে যেতে হলে আমাকে সুন্দরবন যেতে হতো। সেখান থেকে বোটে করে যেতে হতো সেই দ্বীপে। অমাবস্যা রাতেই একমাত্র সেই দ্বীপ দেখা যায়, তাও আবার ভাটার সময়। তাই রওনা দিচ্ছি। চা দোকান দেখলেই চা খেতে ইচ্ছে করে। যাই, একটা চা খেয়ে আসি। দাদা, একটা চা দিন তো। আপনাকে তো নতুন দেখছি। আপনি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে বাবু। আমি এখানে রতনপুরে যাব, সেখান থেকে যাব নোনাচরের দ্বীপে। একদম না, আপনি এইসব নাম এখন রাতের বেলা করবেন না। রতনপুরের নোনাচর এই জায়গাগুলো ভালো না। আপনি কি পাগল হয়েছেন নাকি? কেন, কি হয়েছে? এই না না, আপনি নতুন, আপনি জানেন না, তাই আপনাকে সাবধান করছি। একদম যাবেন না। ওখানে এখন তেনারা থাকেন। যারা গেছে তারা কেউ ফিরে আসেনি। ওইদিকে এখন কেউ যায় না। কে বলেছে? কিছুদিন আগেই তো কয়েকজন স্টুডেন্ট ওইদিকে ঘুরতে গেছিল। তাদের মধ্যে থেকে শুধু একজনই ফিরে এসেছিল বাবু। তাও আবার সে হাসপাতালে ভর্তি। মস্তিষ্কও খারাপ হয়ে গেছে বাবু। কি সব পাগলের মতো কথা বলছে। কি যে বলো। আচ্ছা ঠিক আছে, তোমার চায়ের দাম নাও। আমি যাই, অনেক রাত হয়ে গেল। হোটেল পাবো কিনা কি জানি। পেয়ে যাবেন বাবু। জায়গাটার বদনাম হয়ে গেছে, এখন খুব একটা লোক আসে না। তবে সাবধান, নদীর ধারে যাবেন না। বৃষ্টিটাও কমে এসেছে। আমি এবার বাড়ি যাই। আমি সেই দোকান ছেড়ে এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে দোকানদারের কথাগুলো মনে করতে থাকি, কিন্তু রহস্য উদ্ঘাটনের নেশা আমার বরাবরই। তাই আমি ঠিক করি, রতনপুরে তো আমি যাবই। এই ভাঙা বাড়িতে আজকে আশ্রয় নিতে হবে মনে হয়, তবেই তো অ্যাডভেঞ্চার হবে। এখানে আজকে বসে ডায়েরি লিখেই কাটিয়ে দেব। আমি ডায়েরি লিখতে খুব ভালোবাসি। ভাঙা বাড়ির মধ্যে বসে আমি ডায়েরি লিখতে ব্যস্ত হয়ে পড়ি। আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখের উপর এক তীব্র আলোর ছটাতে। আরে, আমি এখানে এলাম কি করে? আমি তো শুয়েছিলাম ভাঙা পরিত্যক্ত ঘরে। ওরা ভালো না। ওরা রোজ রাতে আসে। ওরা তোকে নিয়ে যাবে। যাস না ওখানে বাবু, যাস না। ওখানে যে যায় সে ফিরে আসে না। তোর মৃতদেহটাও পাওয়া যাবে না। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি সেই পুরনো ভাঙা বাড়িতেই বসে আছি। আমি বুঝতে পারি
আমি স্বপ্ন দেখেছি। চা দোকানের কথা আমার মনে গেঁথে গিয়েছে। হঠাৎ দেখি নদীর ওপাশে একটা টিমটিমে আলো। সেই আলো লক্ষ্য করে সেদিকে এগিয়ে যাই। দেখি নদীর পাড়ে একটা নৌকা দাঁড়িয়ে। যাবেন নাকি বাবু? এত রাতে কোথায় যাব? যেখানে যাবেন বলে এইছেন, চলুন আমি নিয়ে যাব। আমি তো যাব, কিন্তু তুমি জানলে কি করে? আর আজ তো অমাবস্যা নয়, অমাবস্যার দিন তো দেখা যায় না ওই দ্বীপ। সবাই ওখানে যাওয়ার জন্যই আসে, শুধু অমাবস্যা নয়, মাঝে মাঝে ওই দ্বীপ জেগে ওঠে। কেন? এই চলুন, গেলেই জানতে পারবেন। আমি নৌকায় উঠে বসি। জলে ছলাৎ ছলাৎ শব্দ করে নৌকা এগিয়ে যাচ্ছে। হঠাৎ চারদিক থেকে কালো কুয়াশা নৌকাটাকে ঘিরে ধরে আর ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে। মাঝি ভাই, বলো কি হয়েছে? কি আছে রহস্য ওই দ্বীপে? কেন মাঝে মাঝে দ্বীপটা জেগে ওঠে? ওই দ্বীপ ভালো নয় বাবু, মানুষ গিলে খায়। ওর খিদে প্রচুর, যখনই খিদে পায় রাতের বেলা জেগে ওঠে। দিনের বেলা কেন জেগে ওঠে না? তাছাড়া নদীতে তো এত মাছ, সে মাছ খায় না কেন? মানুষের মাংসের স্বাদের কাছে মাছের স্বাদ নেই বাবু। আর তাছাড়া রাতের বেলাতেই তিনারা আসে, রাতের বেলাতেই তো অপশক্তি জেগে ওঠে। মানুষের মাংস বলতে কিছুই বুঝলাম না আমি। অনেকক্ষণ থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি নৌকার ছাউয়ের ভিতর ঢুকে বসলাম। মাঝি ভাই নৌকার দাঁড় টেনে চলেছে। জলের ওপর ছলাৎ ছলাৎ বৃষ্টির শব্দ যেন একটা ঘোর লাগাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ বসে কিছু খাচ্ছে। ছাউয়ের ভিতর মুখ বাড়িয়ে মাঝি ভাইকে বললাম, মাঝি ভাই, আর কত দূরে? এই তো বাবু, আর একটু। আপনি কি খাচ্ছেন মাঝি ভাই? হ্যাঁ, তো আওয়াজ হচ্ছে। ও কিছু না, আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন, দ্বীপের কাছে এলেই আপনাকে ডেকে দেব। মাঝি ভাইয়ের পাশে ওই ছায়া মূর্তি দুটোকে? আমার কাছে টর্চে লাইট ছিল, সেটা জেলে ওইদিকে ফেলতেই দেখি মাঝি ভাইয়ের পাশে বসে আছে দুটো অদ্ভুত দেখতে পিশাচ। তারা নদী থেকে মাছ তুলছে আর কচর মচর করে খাচ্ছে। মাঝি ভাইও খ্যাক করে হেসে একটা মাছ মুখে পুরল। আমি ভয় পেয়ে নদীতে ঝাঁপ মারবো বলে টর্চের আলোটা নদীর জলে ফেলতেই দেখি নৌকার চারিদিকে কুমির ভাসছে। জলে ঝাঁপ দিলে যে কুমিরের পেটে, তার সাথে ডাঙায় বাঘ আর নৌকার মধ্যে তিনটে পিশাচ। তখনও তারা মাছ খেয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর তাদের সেই রূপ! এখন আমি কোথায় যাব? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমি আবারও চোখ বন্ধ করে চোখ খুলি। তারপর কিছুই দেখতে পাই না। কেউ নেই নৌকায়, আমি একা। নৌকা ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে থেমেছে। সকলে কোথায় গেল? তাহলে কি সকলে আমাকে ফেলে দিয়ে চলে গেল? আমি এবার কোথায় যাব? এই সেই নোনাচর দ্বীপ, চলে আসুন। দ্বীপের মাঝখান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আমি দ্বীপে নেমে পড়ি। দ্বীপে নেমে চারিদিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে লক্ষ্য করি সেই চা দোকানি মাঝি ভাই
দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর তার রূপ! আমাকে এখন পালাতে হবে। এই সেই নোনা চরদ্বীপ, চলে আসুন। আসুন আসুন। ওদের কণ্ঠ ভেসে আসছে আরো গভীর জঙ্গল থেকে। এমন সময় দ্বীপটা থরথর করে কেঁপে ওঠে, যেন ভূমিকম্প। জল আস্তে আস্তে দ্বীপের উপরে উঠছে। হাত মেলে দুজন আমার দিকে এগিয়ে আসছে। ওরা মানুষ নয়, ওরা এক একটা প্রেত। এই দ্বীপ সত্যিই মানুষ খায়। এই মানুষদের ধরে নিয়ে আসে এই মাঝি আর ওই চা দোকানি। কোনো মানুষ এখানে এসে পৌঁছলেই দ্বীপ আস্তে আস্তে তাকে নিয়ে ডুবে যায়। আর একটু পরেই জলের তলায় ডুবে যাব আমি। অনেকবার পালাবার চেষ্টা করেছি, কিন্তু পালাতে পারিনি। দ্বীপের চারিদিকে অজস্র কুমির ঘুরছে, জানি না আমি বেঁচে ফিরবো কিনা। তবে এই ডায়েরিটা যে পাবে, সে জানতে পারবে এই দ্বীপের রহস্য। প্রত্যেকদিন খিদের জন্য জেগে উঠে এই দ্বীপ। আমার পা ডুবে গেছে অর্ধেকটা জলে। আমি আর নড়তে পারছি না, যেন গোটা শরীর অকেজো হয়ে গেছে। যে ডায়েরিটা পাবে, সে হয়তো জানতে পারবে এই দ্বীপের রহস্য। এর আগেও অনেক সময় মাঝিরা মাছ ধরতে গিয়ে ওই দ্বীপে গিয়ে আর ফিরে আসেনি। অনেক স্টুডেন্টরা কৌতূহলবশত গিয়ে ফিরে আসেনি। তাহলে এই ব্যাপার। স্যার, বুঝতে পারছেন তো, ব্যাপারটা লৌকিক অলৌকিকের মাঝামাঝি। যতটা সম্ভব ওই এলাকাটা এড়িয়ে চলতে বলতে হবে সবাইকে, আর যাতে না কেউ এইভাবে প্রাণ হারায়। তাই হ্যাঁ স্যার, একদম, আমি দেখে নেব। আসুন, এই দ্বীপে আসুন। কি সুন্দর এই দ্বীপ! আসুন।